জনাব তারেক রহমান তিনি একটি মন্তব্য করেছেন একটা জায়গায় বক্তব্য দিতে গিয়ে। সেখানে তিনি তার বক্তব্যের এক পর্যায়ে বললেন যে আমরা গুপ্ত রাজনীতি করতে চাই না, যারা গুপ্ত রাজনীতি করে তাদের মতো আমরা হতে চাই না। স্পষ্টভাবেই এই কথাটি বলে তিনি ইসলামী ছাত্র শিবিরের প্রতি ইঙ্গিত করেছেন। এই যে গুপ্ত সুপ্ত বা এই দলকে দেখেছি ও দলকে দেখেছি, আবার ওই যে ৭১-এর কার্ড খেলা, ৭১-এর বিচার হইতে হবে, এই পুরনো ব্যাপারগুলো ভালো লাগতেছে না তো ভাই। এরকম আঙ্গুল দেখাইতেছে। এই কন্টেন্টটা তো ভাইরাল, এই কন্টেন্টটা নিয়ে তো সবাই কন্টেন্ট পাইতেছে। রবিন ফলালে অলরেডি নির্বাচন কমিশন থেকে তলব করছে, তার নামে বিচার হবে, সালিশ হবে। সে কেন এরকম বিহেভিয়ার করলো? বিরাট ঘটনা। যেভাবে খেপছে না রবিনা ফলারা, সুন্দরী মানুষ তো, একটু সাদা সাদা, লাল হয়ে গেছে। ওদের রৌদ্র মধ্যে একটু লাল হয়েছিল, রাইগে আরো লাল হয়ে গেছে। ভালো লাগতেছে, বেশ ভালো। মানে আমি যদি মানে সিনেমা বানাইতাম এখনো, আমি ধৈর্য নিয়ে একটা সিনেমা অভিনয় করাইতাম, কারণ ফার্স্ট ক্লাস অভিনয় করতে পারে। জনাব তারেক রহমানের একটা বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় এখন ঝড় উঠেছে। গুপ্ত সুপ্ত রাজনীতি বিএনপি করে না, এই একটা বক্তব্য, একটা ভাষণ, একটা কথা সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি করেছে। এবং এ কথাটি তারেক রহমান কাদেরকে উদ্দেশ্য করে বলেছে জানেন? উদ্দেশ্য করে বলেছে হলো ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে। মানে একটু লাড়া দিয়েছে, একটু খোঁটা দিয়েছে। কিন্তু কথা হলো এই লাড়া দেওয়ার কারণে কি তার সম্মান বাড়লো নাকি কমলো? বরং এই বিষয়টি নিয়ে এখন নানান সমালোচনা, নানান আলোচনা। মাহমুদুর রহমান বললেন যে জনাব তারেক রহমান, আপনি শেখ মুজিব স্বাধীনতার পরে বাংলাদেশে যখন ফিরে আসলেন, তিনি স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে কিছুই জানতেন না। এখানে আসার পরে তিনি স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে তাকে যা জানানো হয়েছে, যে ভুল জানানো হয়েছে, তিনি তাই জেনেছেন। তারেক রহমানও ঠিক, আপনি এখানে দীর্ঘ ১৭ বছর ছিলেন না, বাংলাদেশে কি হয়েছে আপনি জানেন না। মাহমুদুর রহমানের এই বক্তব্যের পরে বিএনপির নেতাকর্মীদের উগ্রতা আমরা দেখেছি। কিন্তু সেদিন আমরাও মাহমুদুর রহমানের উপর একটু মনক্ষুণ্ণ হয়েছিলাম যে তিনি এমনটি কেন বললেন। তারেক রহমান এই তথ্য প্রযুক্তির যুগে তিনি জানেন না এখানে কি ঘটছে। মাহমুদুর রহমানের উপরে সেদিন আমরা একটু মনক্ষুণ্ণ হলেও আজ আপনার এই বক্তব্যের পরে আমাদের কাছে সত্যিই মনে হচ্ছে যে না, আসলেই আপনি জানেন না। ওই দিন মাহমুদুর রহমান সঠিক কথাই বলেছেন, এবং এটিও আমাদের উপলব্ধিতে আসলো যে এরকম বিচক্ষণ ব্যক্তিরা কখনো ভুল বলতে পারে না। তারা যে কথা বলেন, তারা যে বাণী দেন, অবশ্যই তার ভিতরে কোনো না কোনো কিন্তু থাকে। দেখুন, আপনি ঠিকই আপনার যারা আশেপাশে যারা আছে, আওয়ামীপন্থী আপনার বিএনপির যে সমস্ত নেতা কর্মীরা আছে, তারা আপনাকে যেটি বুঝিয়েছে আপনি সেটি বুঝেছেন, সেটিই আজকে বলছেন। অথচ আপনি ভুলে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি দেশে ছিলেন না, আপনি তো চলে গিয়েছিলেন। কারণ আপনার সম্পর্কে এই যে ছেলেপেলে যে এই কথাগুলো বলে, আপনি যখন গুপ্ত রাজনীতির কথা বলেন, তখন আপনার সম্পর্কে এই যে যারা এই ফটোকার্ড বানিয়ে মুসলেকা, জনাব মুসলেকা রহমান, এটা যখন বলে তখন আমাদের কষ্ট লাগে। আমরা তো আপনার সম্পর্কে এটি শুনতে চাই না। তাহলে ফখরুল ইসলাম আলমগীর এ দেশে ছিলেন, তিনি দেখুন, আগে শুনুন তার বক্তব্যটা, শুনুন তিনি কি বলছেন। নির্বাচন হবে তার আগেই ভৌতিক মামলা শুরু হলো, দোষ মামলা। ওই মামলা এখন টানতে টানতে আমরা একদিন রাজনীতি করবো, জনগণের পাশে দাঁড়াবো, গণতন্ত্রের জন্য সংগ্রাম করবো, না কোর্টের আদালতে গিয়ে শুধু জামিন অথবা হাজিরা দেবো। এই একটা অবস্থা তৈরি হয়েছে। আজকে আমাদের নেতা কর্মীরা কেউ ঘরে থাকতে পারে না। গ্রামের ছেলেরা চলে এসছে ঢাকায়, ঢাকায় এসে রিক্সা চালায়, গার্ডের চাকরি করে, বিভিন্ন হাউসে হকারি করে, বন্ধুগণ কেউ না ভিক্ষা পর্যন্ত করে। বুঝতে পেরেছেন? আপনার কাছে কি এই খবর গেছে? আপনার অন্য কোনো নেতাকর্মী এই কথা কি বলেছে যে বিএনপির নেতাকর্মীরা তাদের পরিচয় গোপন করে এই ঢাকার শহরে এসে তারা মানুষের বাড়িতে জিয়ের কাজ করেছে, তারা হোটেলে থেকেছে, তারা ঢাকার শহরে রিক্সা চালিয়েছে পরিচয় গোপন করে, এমনকি তারা ভিক্ষা পর্যন্ত করেছে? এটি তো আমার কথা নয়, আপনার দলের নেতার কথা। তাহলে আপনি যে আজকে বললেন যে আপনি গুপ্ত রাজনীতি করতে চান না, তো আপনার এই কথায় হয় আপনি অসত্য বলেছেন, না হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসত্য কথা বলেছে। দুইজনের কথা তো সত্য হতে পারে না একই বিষয়ে। একজন অবশ্যই অসত্য বলছেন। ফখরুল ইসলাম আলমগীরের কথা যদি আমরা ধরে নেই যে এটি হ্যাঁ বিএনপির নেতাকর্মীদের অবস্থা এটি হয়েছিল, শুধু বিএনপি নয়, পুরো বাংলাদেশের চিত্রই ছিল এটি। জামাত, শিবির, বিএনপি বিরোধী যত রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল তাদের প্রত্যেকেরই একই ভাগ্য বরণ করতে হয়েছিল। শুধু এখানেই শেষ নয়, বিএনপির নেতা হারিস চৌধুরী, যে নামটি শুনলে এখন আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, এই হারিস চৌধুরীকে আপনারা ভুলে গেছেন, কিন্তু আমরা ভুলি নাই সাধারণ মানুষ। হারিস চৌধুরী তিনি একজন জমিদার পরিবারের সন্তান। তিনি রাজনীতি করেছেন, তিনি জিয়াউর রহমানের রাজনীতি করেছেন, বেগম খালেদা জিয়ার রাজনীতি করেছেন। আমরা শুনেছি ছোটবেলা থেকে জিয়াউর রহমান যখন তিনি শহীদ হলেন, তার একটিমাত্র ভাঙা সুটকেস ছাড়া তার আর কিছু পাওয়া যায় নাই। হারিস চৌধুরী বিএনপির রাজনীতি করতে করতে জীবন শেষ করে দিয়েছে, অথচ তিনি আওয়ামী দুঃশাসনের সময়ে তার পরিচয় গোপন করে তিনি নারায়ণগঞ্জে কাপড়ের দোকানে সেলসম্যানের কাজ করেছেন, তিনি ভাড়া বাসায় থেকেছেন, তিনি ঢাকার শহরে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন উদ্ভ্রান্তের মতো। এমনকি তিনি যখন মারা যান তার পরিচয়টা পর্যন্ত শনাক্ত করতে পারেন, অর্থাৎ তার আসল পরিচয় নিয়ে তিনি
মৃত্যুবরণ করতে পারেন নাই, পরিচয় গোপন রেখেছিলেন। আর আপনি বলছেন গুপ্ত রাজনীতি, গোপন রাজনীতি। শুধু কি এখানেই শেষ? এই গোপন রাজনীতির কারণে আপনি, আপনার নামে যে প্রায় শতাধিক মামলা ছিল, সেই মামলাগুলোর একটা ওয়াজ নাই। এটি কাদের কারণে? যে সমস্ত কমরেডগুলো গোপনে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছে এবং শেখ হাসিনার মতো স্বৈরাচারকে বাংলাদেশের বুক থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে, সেই তাদের আত্মত্যাগের কারণেই, ওই গুপ্ত রাজনীতির কারণেই আজ আপনি বীরের বেশে বাংলাদেশে এসেছেন। 6 আগস্টে কিন্তু আসেন নাই, আপনি এসেছেন 1.5 বছর পরে। আপনি যদি 6 আগস্টেই চলে আসতেন তবুও বুঝতাম যে না, আপনি সাহসী, অত্যন্ত সাহসী। কিন্তু আপনার 1.5 বছর পরেও আসার সাহস হয় নাই। আপনি বলছেন গুপ্ত রাজনীতির কথা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে কতগুলো মামলা ছিল আপনি কি জানেন জনাব তারেক রহমান? যদি 5 আগস্ট সংগঠিত না হতো, যদি এই দেশে গুপ্ত রাজনীতি না থাকতো, যদি এই বিএনপি জামাত শিবিরের এই ত্যাগী নেতাকর্মীগুলো পরিচয় গোপন করে যদি রাজনৈতিক কার্যক্রম না চালাতেন, তাহলে হয়তো আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলখানার ভিতরে মিথ্যা মামলার রশি গলায় নিয়ে তাকে মৃত্যুবরণ করতে হতো এবং শেখ হাসিনা একজন অপরাধী হিসেবে সাব্যস্ত করে আপনার মাকে যে কোনো জায়গায় পুঁতে রাখতো। হয়তো মাটি দেওয়ার ভাগ্য আজকে হতো না আমাদের। কিন্তু এই গুপ্ত রাজনীতির কারণে আজ আপনার মা ইতিহাসের সাক্ষী। তার জানাজা স্মরণকালের নিকট অতীতের বা দূর অতীতের বৃহৎ একটি ইতিহাস। মেয়ে মানুষ রাগ করলে কি আরো সুন্দর হয়ে যায় নাকি? এই যে রুবিন ফরারের একটা কন্টেন্ট দেখতেছিলাম, আপনারা সবাই বোধহয় দেখে ফেলাইছেন। ওই যে এরকম করে আঙ্গুল দেখাইতেছে, এই কন্টেন্টটা তো ভাইরাল। এই কন্টেন্টটা নিয়ে তো সবাই কন্টেন্ট পাইতেছে। রুবিন ফরারের অলরেডি নির্বাচন কমিশন থেকে তলব করছে, তার নামে বিচার হবে সালিশ হবে। সে কেন এরকম বিহেভিয়ার করলো? মানে বিরাট ঘটনা। যেভাবে খেপছে না রুবিনা ফরারা, সুন্দরী মানুষ তো, একটু সাদা সাদা, লাল হয়ে গেছে। ওদের রৌদ্র মধ্যে একটু লাল হয়েছিল, রাই আরো লাল হয়ে গেছে। ভালো লাগতেছে, বেশ ভালো। মানে আমি যদি মানে সিনেমা বানাইতাম এখনো, আমি এখন ধৈর্য একটা সিনেমায় অভিনয় করাইতাম, কারণ উনি ফার্স্ট ক্লাস অভিনয় করতে পারে। এইখানে অবশ্য অভিনয় করে নাই, ওনার কথাবার্তা সুন্দর, উনি দেখতে সুন্দরী, উনি তো একজন দাপুটের নেত্রী। আপনারা জানেন সেই যে 16 বছর গেল, ওই সময় একমাত্র বিএনপি থেকে উনি কথাবার্তা বলছেন। সংসদে দাঁড়িয়ে চিল্লাইছে, স্পিকার বলতেছে মাননীয় সাংসদ আপনার সময় শেষ। সে শুনেই না, সে বইলেই যেতেছে, খালেদা জিয়ার প্রশংসা করতেছে। খালেদা জিয়াকে কেন জেলে আটকে রাখা হয়েছে, বক্তৃতা দিয়েই চলছে। পারলে তো টাইম না ভাই, আর মেয়ে মানুষ তো কেউ গায়ে হাত দিতে পারে না, ওরা বাইকও বন্ধ করে দিছে। বিদ্রোহী নেত্রী, অস্বীকার করার কোনো উপায় নাই। বিগত 17 বছর বিএনপিকে যদি বাঁচায় রেখে থাকে, তাহলে এই রুবিন ফরারাই ছিল। হ্যাঁ, আর সবাই কিন্তু গর্তের ভিতরে ছিল। ওই যে তারেক রহমান সাহেব বলছেন না, গুপ্ত সুপ্ত, সবাই গুপ্ত হয়ে গেছিল, কিন্তু রুবিন ফরারা গুপ্ত হয় নাই। সে পাবলিকলি ছিল এবং প্রতিবাদ করে গেছে, সাংসদের কাছে দাপায় রাখছে। এই রুবিন ফরারারে বিএনপি থেকে এবার নমিনেশন দেয় নাই। শুধু দেয় নাই তা না, খালেদা ম্যাডামের মৃত্যুর দিন তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমরা একটু সিম্পেথাইজ তার প্রতি এখন, কারণ কি উনি একটা দারুণ কথা বলছেন যে আমি এতদিন বিএনপি করলাম, খালেদা ম্যাডামের যেদিন মৃত্যু হলো সেদিন আমারও আপনারা মাইরা ফেলাইলেন বিএনপির থেকে। ঠিক আছে, আমি একা ইলেকশন করবো, স্বতন্ত্র দাঁড়ায় গেছে। আশা ছিল বিএনপির থেকে সে নমিনেশন পাবে, কিন্তু শেষ পর্যন্ত বিএনপি দিতে পারে নাই বা দেয় নাই। তারা দিছে সেই মানে জমিয়াতে উলেমায়ের হাবিবি সাহেবকে। যাক, এখন ইলেকশনের প্রচারণা শুরু হয়েছে। প্রচারণা কিন্তু ভাই টুকটাক সবাই করতেছে, নিয়ম মাফিক প্রচারণা এখনো শুরু হয় নাই। হয়তো দলের বড় বড় নেতারা মাঠে নামে নাই, যেমন তারেক রহমান সাহেব নামে নাই, আমির সাহেব নামে নাই, মানে জামায়াতের আমির সাহেব নামে নাই, বা অন্যান্য বড় বড় নেতারা নামে নাই, কিন্তু গ্রামে গঞ্জে কিন্তু চলছে। শহরেও আমরা তো দেখছি বিএনপি, এনসিপি এবং অন্যান্য যারা পার্টি আছে সবাই কিন্তু প্রচারণা করতেছে সেইভাবে না, যেহেতু পোস্টার নাই, ব্যানার নাই, মানুষের কাছে কথা বলতেছে, বৈঠক মানে উঠান বৈঠক করতেছে, চা খাইতে যায় চাইতেছে, এটা তো হইতেছে। তো রুবিন ফরানা এই ছোট্ট একটা স্টেজ করে আর কিছু লোকজন নিয়ে মত বিনিময় করতেছিল। এটা যদি ধরেন আচরণবিধি লঙ্ঘন ধরতে পারেন, কিন্তু এগুলো মত বিনিময় কিন্তু হচ্ছে, সেটা কোনো অডিটোরিয়াম হচ্ছে বা বাইরে হচ্ছে বা কারো বাড়িতে হচ্ছে বা কারো উঠানো হচ্ছে, সবাই করতেছে। কিন্তু রুবিন ফরানার পিছনে তো কেউ নাই এখন, সে তো স্বতন্ত্র। স্বতন্ত্র মানে কি জানেন তো, তার কেউ নাই, সে একলাই। আর তার সাথে আছে তার কর্মীরা। তো সেই মিটিং করার সময় ন্যাচারালি নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেব আসছেন, আইসা বলতেছে এটা করা উচিত না। এবং উনি যে বক্তৃতা দিচ্ছিলেন রুবিন ফরানা, উনি একটা হ্যান্ড মাইকের মানে স্পিকারটা তার ফোনে, মানে মাইক্রোফোনটা তার হাতে, আর এটা তার দিয়া মাইকটা আরেকজনের কাছে ধরালো। সেই ছেলেটার নাম সুজন রাজা জাকির। তারে আইসা 40,000 টাকা ফাইন করে দিছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। তখন রুবিন ফরানা এবার আসছে। রুবিন ফরানা আমরা যে দেখছি, এইটা দেখছি মানে অনেকেই বোঝাতে চাইছে রুবিন ফরানা এই ম্যাজিস্ট্রেট মহোদয়কে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। আসলে না, আপনারা যদি পুরো ভিডিওটা দেখে থাকেন তারা বুঝছেন যে রুবিন ফরানা একটা রেফারেন্স দিতেছিল যে আপনারা আমাদের উপরে এসে আমার এই সভা করতে পালন করতেছেন, আমি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করতেছি, কিন্তু অন্যরা তো আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। সে এমনও রেফারেন্স দিচ্ছে যে আশুগঞ্জের কোন বিএনপির সেক্রেটারি বলতেছে একজন ম্যাজিস্ট্রেটকে
যে রুবিন ফারানাকে আমি নর্তকী বলবো, অমুক বলবো, তমুক বলবো, পারলে আপনি আমার যা পারার করেন। এই বৃদ্ধাঙ্গুলিটা ওই বিএনপির সাধারণ সম্পাদক এক ম্যাজিস্ট্রেটকে দেখাইছে, সেইটাই রেফারেন্স টানছে রুবিন ফারানা যে অন্যরা তো আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, আপনারা তো কিছু করেন না, আপনি আমার পিছনেই লাগছেন। আমি তো রুবিন ফারানা, আমি কাউকে ভয় পাই না, আমার কোনো দল লাগে না। সেন্টিমেন্টাল হয়ে গেছে, চিন্তা করছে সবাই করে, কারো কিছু করে না, আমার কয়। এবং রুবিন ফারানা এমন কথা বলছে, তারই নির্বাচনী এলাকায় তার যে প্রতিদ্বন্দ্বী এই জামায়াত উলামায়ের যিনি আছেন হাবিবি সাহেব, উনি বৈঠক করতেছেন, ওনাকে কিছু বলা হয় না। এটা যদি আমরা কোথাও দেখি নাই, এটা রুবিন ফারানার ভার্সন। তো সেই পর্যন্ত ঠিক ছিল। রুবিন ফারানার এই যে অধ্যত্ত, যেটা উনি বিহেভিয়ারটা করছে, আমি এখন নিশ্চিতভাবে বলতে পারি এটা তার একজন ম্যাজিস্ট্রেটের সাথে, সরকারি কর্মকর্তার সাথে করা উচিত হলে। এই পর্যন্ত ঠিক ছিল। যখন উনি বলছে যে মনে রাখেন আমি না চাইলে এই জায়গা থেকে যাইতে পারবেন না, বা এটা মব সৃষ্টি করে দিবে, এইখানে সে ফাইসা গেছে। এই কথাটা যদি না বলতো, বাকি কথা বলার জন্য রুবিন ফারানার কোনো সাজা বা কোনো ওয়ার্নিং হইতো না। এখন উনি ওয়ার্নিং খেয়ে গেছেন, কিন্তু ওনাকে ডাকছে নির্বাচন কমিশনার কুমিল্লা ডিসি মহোদয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, হয়তো বা একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেবে। তবে রুবিন ফারানাকে বলবো, আপনি শিক্ষিত একজন মহিলা, ব্যারিস্টার মানুষ। যদিও উনি কিন্তু ম্যাজিস্ট্রেট সাহেবকে স্যার বলে সম্বোধন করেছেন, আমরা স্পষ্টত শুনেছি, সেই জায়গাটা ঠিক ছিল। কিন্তু যখন বলছে একটা কথা মনে রেখেন, আমি চাইলে আমি না চাইলে এই জায়গা থেকে যাইতে পারবেন না, ইটস সেম থিং, এইটা রুবিন ফারানার বলা উচিত হয় নাই। এই লাস্ট কথাটাই কাল হয়ে গেছে রুবিন ফারানার জন্য। এই জন্য সে চিঠিটা খাইছে, এবং এটা নিয়ে একটা শুনানি হবে, হয়তো বা এমন কিছু হবে না, একটা থ্রেডিং পাবে, এবং ভবিষ্যতে এই ধরনের করবে না, এই ধরনের একটা মুসলেখা দিবে, এই তো হবে, আর কিছু হবে না। কিন্তু এখানে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে ভাই, অনেকেই তো করতেছে ভাই, কে করতেছে না? বিএনপি বলেন, অন্যান্য দল বলেন, জামাত ইসলামের কেউ করতেছে না, মানে উপরের লেভেলের অন্যরা কি টুকটাক উঠানি বৈঠক করতেছে না, বা এরকম একটা ছোট কালো 20-25 জন 50 জন লোক নিয়ে মিটিং করতেছে না? করতেছে না, তাদেরকে তো ধরতেছে না। এখানে কিন্তু একটু মনে হয় যে নির্বাচনে পক্ষপাতদুষ্ট হয়ে গেছে নির্বাচন কমিশনার বা তার কমিশনের লোকজন। এই ব্যাপারটা খেয়াল করতে হবে সবাইকে। তবে রুবিন ফারানাকে বলবো, আপনি একা একা লড়ছেন, আপনার পিছনে কোনো দল নাই, আপনি একটু সংযত থাকবেন। আর মনে রাখবেন, যেহেতু আপনার পিছনে আপনার কর্মীবৃন্দ বা আপনার এলাকার মানুষ ছাড়া কেউ কিন্তু আপনার পিছনে নাই, সুতরাং আপনি আইনের মানুষ, আপনি বেআইনি কথা বললেন না। আপনি এই যে কথাটা বলছেন যে একটা ম্যাজিস্ট্রেটকে ইন ফ্রন্ট অফ পুলিশেস, যে আমি না চাইলে আপনি এখান থেকে বেরোতেই পারবেন না, এটা কিন্তু ভুল করছেন। এদিকে রুবিন ফারানাকে নিয়ে আরো বড় আলোচনা চলতেছে বিএনপিতে। এখন বিএনপির লোকজন তো রুবিন ফারানাকে দেখতে পারে না, কারণ রুবিন ফারানা একটা কথা বলছে, আপনারা দেখছেন অলরেডি। বিএনপি থেকে তাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল, বলছিল তুমি উইথড্র করো, তোমাকে মন্ত্রিত্ব দেওয়া হবে। রুবিন ফারানা সেটা প্রত্যাখ্যান করছে। অনেকেই বলতেছে এটা রুবিন ফারানা মিথ্যা কথা বলছে। না, আমার প্রশ্ন হলো ভাই, রুবিন ফারানা যদি এটা মিথ্যা কথা বইলা থাকে, তাহলে এখন পর্যন্ত বিএনপির থেকে তো কোনো রকম কেউ বললো না যে রুবিন একটা মিথ্যাবাদী, রুবিনকে এই কথা কেউ বলে নাই। এই রুবিন তুমি প্রমাণ করো, তোমাকে কে বলছে তোমাকে মন্ত্রিত্ব দিবে? কেউ বলছে বিএনপির থেকে? কোনো কোনো একটা নেতা, সেটা উপরের লেভেল বাদ দেন, মাঝারি লেভেল বাদ দেন, বা শাখার কোনো মানে অফিসিয়াল নেতা যারা আছেন, তারা কেউ কি বলছে যে রুবিন ফারানা মিথ্যে বলছেন? বিএনপি থেকে কখনোই তাকে মন্ত্রিত্ব দেওয়ার কোনো কথা দেওয়া হয়নি, বলে নাই। বলে নাই যেহেতু, তাহলে আমাদের বিশ্বাস করতে হবে যে রুবিন ফারানা মিথ্যা বলে নাই। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। কি জানলেন বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, পরবর্তী নিউজ নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।